তো আজকে মানবীয় ভূগোলের আলোচনার শুরুতেই আমরা যে সমস্ত টপিক নিয়ে আমরা বিস্তারিত জানবো সেগুলো হচ্ছে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেক্স কম্পোজিশন অ্যান্ড পপুলেশন পিরামিড। এগুলোর মধ্যে আজকের আলোচনা তিনটে ভাগে ভাগ করেছি। দেখো কি কি রয়েছে। দেখো ডিপেন্ডেন্সি রেশিও অর্থাৎ নির্ভরশীলতার অনুপাত। তারপরে 2 নম্বর যে বিষয়টা রয়েছে দেখো সেক্স রেশিও অর্থাৎ লিঙ্গ অনুপাত, অর্থাৎ নারী পুরুষ অনুপাত। এবং আরেকটা যেটা রয়েছে সেক্স পিরামিড অর্থাৎ বয়সলিঙ্গ পিরামিড, যেটাকে আমরা পপুলেশন পিরামিড বা জনসংখ্যা পিরামিডও বলে থাকি। প্রথমত আমরা ডিপেন্ডেন্সি রেশিও বা নির্ভরশীলতার অনুপাত কাকে বলে বিষয়টা আমরা জানবো। এটা দুটো বিষয়ের মধ্যে অনুপাত। কোন দুটো বিষয়? একটা হচ্ছে তোমার উৎপাদনে অক্ষম জনসংখ্যা এবং উৎপাদনে সক্ষম জনসংখ্যা। এটার রেশিও যেটা রয়েছে দেখো এখানে ওয়াইডি ইকুয়াল টু এনি ওয়ান ইয়ঙ্গার দেন 15। এখানে 15 বছরের নিচে যে সমস্ত মানুষজন রয়েছে তারা, এবং মোটামুটি 65 নয়, এখানে ওল্ড ডিপেন্ডেন্ট ভারতের ক্ষেত্রে মূলত 60-এর বেশি ধরা হয়। তো যাই হোক 15-র কম এবং 60-এর বেশি যে জনসংখ্যা রয়েছে এবং নিচে রয়েছে তোমার 60-এর বেশি জনসংখ্যার উপরে ধরতে হবে আর কি। মোটামুটি আমাদের যে নির্ভরশীলতার অনুপাত যে ব্যাপারটা দেখা হয়, নির্ভরশীলতার অনুপাত ব্যাপারটা কি? এটা হচ্ছে তোমার কর্মক্ষম বা উৎপাদনশীল জনসংখ্যার উপর অপ্রাপ্ত বয়স্ক এবং শিশু কিশোর সংখ্যার অপ্রাপ্ত বয়স্ক এবং যে যারা মানে বেশি বয়স্ক তাদের যে অনুপাত আর কি, যে পদ্ধতির মাধ্যমে অর্থনৈতিকভাবে উৎপাদনশীল জনসংখ্যার উপর অনুৎপাদক বা উৎপাদনে অক্ষম যে জনসংখ্যা তাদের যে নির্ভরশীলতার মাত্রা আমরা প্রকাশ করে থাকি, সেটাকেই কিন্তু আমরা ডিপেন্ডেন্সি রেশিও বা নির্ভরশীলতার অনুপাত আমরা বলতে পারি। এখানে ইয়ং ডিপেন্ডেন্ট বলতে মোটামুটি 15 বছরের কম বয়সকে আমরা বুঝবো, এবং ওল্ড ডিপেন্ডেন্ট বলতে আমরা মানে 60-এর উপরে যাদের বয়স তাদেরকে আমরা বুঝবো। ভারতের ক্ষেত্রে এটা 60-এর বেশি, আর অন্যান্য দেশের ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন রকম হতে পারে। তো ডিপেন্ডেন্সি রেশিও এইভাবেই করা হয়, এই যে ইয়ং ডিপেন্ডেন্স প্লাস ওল্ড ডিপেন্ডেন্স ডিভাইডেড বাই পিপল অফ ওয়ার্কিং এজ ইন্টু 100, এটা শতাংশ হারে এভাবে দেখা হয়। তো এই ডিপেন্ডেন্সি রেশিও যে ফর্মুলাটা রয়েছে এখানে দেখো, ডিপেন্ডেন্সি রেশিও ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ ডিপেন্ডেন্সের মধ্যে এখানে কিন্তু 15 বছরের কম বয়সী এবং 60 বছর বা তার বেশি বয়সী জনসংখ্যাগুলো থাকে। এরাই মূলত ডিপেন্ডেন্ট হয়, এরা কর্মক্ষম মানুষের উপর কিন্তু এরা ডিপেন্ডেন্ট হয়, নির্ভরশীল হয়। মূলত যারা কাজকর্ম করে, ইনকাম করে, তো তাদের উপর কিন্তু এরা, শিশুরা এবং বয়স্করা, তারা কিন্তু নির্ভরশীল হয়ে থাকে। এবং নাম্বার অফ পিপল অফ ইন ওয়ার্কিং এজ অর্থাৎ তোমার কর্মক্ষম যে জনসংখ্যা, কর্মক্ষম বয়সটা যেটা বলছে যে 15 থেকে 59 বছর বয়সটাকে কর্মক্ষম বয়স বলা হয়। এর মধ্যে যে জনসংখ্যা রয়েছে সেটার ভিত্তিতে কিন্তু ডিপেন্ডেন্সি রেশিওটা পরিমাপ করা হয়, এটা 100% করা হয়। তো যাই হোক, ইউথ ডিপেন্ডেন্সি রেশিও যে ফর্মুলা রয়েছে, ডিপেন্ডেন্সি যে রেশিও, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার অপ্রাপ্ত বয়স্ক বা ইউথ ডিপেন্ডেন্সি রেশিও। ইউথ ডিপেন্ডেন্সি রেশিওর ক্ষেত্রে শুধুমাত্র নাম্বার অফ ডিপেন্ডেন্স বিলো 50 অর্থাৎ 15 বছরের কম বয়সী যে জনসংখ্যা সেটাকে ডিভাইডেড বাই নাম্বার অফ পিপল ইন ওয়ার্কিং এজ অর্থাৎ 15 থেকে 59 বছর বয়সী যে সমস্ত কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, এটাকে এটা দিয়ে ভাগ করে 100% করলে সেটাই হচ্ছে শতকরা অনুপাতে দেখলে সেটাই হচ্ছে তোমার ইউথ ডিপেন্ডেন্সি রেশিও। তারপরে যেটা রয়েছে দেখো এল্ডারলি ডিপেন্ডেন্সি রেশিও। এল্ডারলি ডিপেন্ডেন্সি রেশিওটাকে আমরা এজড ডিপেন্ডেন্সি রেশিও বা বয়স্ক নির্ভরশীলতার অনুপাত বলতে পারি। এক্ষেত্রে কর্মক্ষম বা উৎপাদনশীল জনসংখ্যার উপর প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ জনসংখ্যার যে নির্ভরশীলতার মাত্রা সেটাই বোঝাচ্ছে আর কি, সেটাই বয়স্ক নির্ভরশীলতার অনুপাত বা এল্ডারলি ডিপেন্ডেন্সি রেশিও বলা হচ্ছে বা এজড ডিপেন্ডেন্সি রেশিও বলা হচ্ছে। তো এই বিষয়গুলো জানলাম। এবারে আমরা ভারতের ক্ষেত্রে এই ডিপেন্ডেন্সি রেশিও বিষয়ক বিভিন্ন তথ্যগুলো জেনে রাখার চেষ্টা করব, যেগুলো আমাদের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো ভারতের যে নির্ভরশীল জনসংখ্যা অর্থাৎ 15 থেকে 59 বছর বয়স বাদ দিয়ে বাকি যে বয়স রয়েছে অর্থাৎ 15-র কম এবং 60 বা তার বেশি, এই যে যে জনসংখ্যা অর্থাৎ এগুলো হচ্ছে নির্ভরশীল জনসংখ্যা। এই জনসংখ্যাটা হচ্ছে 48.07 কোটি। ভারতের নির্ভরশীল জনসংখ্যা হচ্ছে এইটা। ভারতের যে অপ্রাপ্ত বয়স্ক জনসংখ্যা বা চাইল্ড পপুলেশন অর্থাৎ 0 থেকে 14 বছর বয়সী যে জনসংখ্যা, সেটার পরিমাণ হচ্ছে
37.24 কোটি, এবং ভারতের যে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা অর্থাৎ অ্যাডাল্ট পিপল, যারা হচ্ছে কর্মক্ষম আর কি, মূলত 15 থেকে 59 বছর বয়সী যে জনসংখ্যা সেটা হচ্ছে তোমার 72.95 কোটি বা 60.3% মোট জনসংখ্যার ক্ষেত্রে এখানে শতকরা অনুপাতটা দেখানো হয়েছে, এবং চাইল্ড পপুলেশনও রয়েছে 30.8% মোট জনসংখ্যার সাপেক্ষে। তারপরে ভারতের যে ওল্ড এজ পপুলেশন অর্থাৎ বয়স্ক জনসংখ্যা, এটা অ্যাবভ 60 অর মোর দ্যান 60, অ্যাবভ 60 আর কি, 60 বা তার বেশি যে জনসংখ্যা, তার পরিমাণটা হচ্ছে তোমার 10.83 কোটি, 10.83 কোটি আর কি। তো যাই হোক, এটা জনসংখ্যার মোট জনসংখ্যার সাপেক্ষে যদি আমরা শতকরা অনুপাতে আমরা দেখি তাহলে 8.9% হবে। আরো কতগুলো বিষয় আমরা জেনে রাখার চেষ্টা করি। দেখো, সামগ্রিক নির্ভরশীলতার যে অনুপাত, তার সাহায্যে আমরা কোনো দেশের বা কোনো অঞ্চলের আমরা সার্বিক নির্ভরশীলতার মাত্রা আমরা বুঝতে পারি। যে দেশ বা অঞ্চল জন্মের হার বেশি এবং পরিমাণটা অধিক, জন্মের হার বা জন্মের পরিমাণটা যদি অধিক হয়, জন্মহারটা অধিক হয়, তাহলে সেই দেশে বা অঞ্চলের সামগ্রিক যে নির্ভরশীলতার অনুপাত সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। সামগ্রিক নির্ভরশীলতার অনুপাত বেশি হলে কোনো দেশ বা অঞ্চলের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে, যেমন উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে কিন্তু এরকম একটা অর্থনৈতিক অবস্থা লক্ষ্য করে যায়। মানে যেখানে জন্মের হারটা বেশি, বা বলা যেতে পারে তোমার এই নাম্বার অফ বিলো যে 15 যে এজ গুলো রয়েছে সেটা যদি বেশি থাকে, তাহলে কিন্তু এই মানটা অনেক সময় বেশি হয়ে যায়, এবং বেশি হওয়া মানে হচ্ছে তোমার অনুন্নত উন্নয়নশীল একটা অর্থনীতির দেশগুলোতে এরকমটা হয় আর কি। এক্ষেত্রে অর্থনৈতিক অবস্থার উন্নতির পরিবর্তে কিন্তু একটা অবনতি ঘটার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবারে আমরা সেক্স রেশিও অর্থাৎ লিঙ্গ অনুপাত, যেটাকে আমরা নারী পুরুষ অনুপাত আমরা বলে থাকি। তো এর যে ফর্মুলাটা রয়েছে, দেখো, ফর্মুলা অফ সেক্স রেশিও সেটা হচ্ছে নাম্বার অফ ফিমেলস ডিভাইডেড বাই নাম্বার অফ মেলস ইন্টু 1000। এখানে 1000 1000 মেলের সাপেক্ষে ফিমেল কতটা রয়েছে আর কি, সেটা কিন্তু এইভাবে দেখা হয়। এইভাবে নারী পুরুষ যে অনুপাত সেটাই দেখা হয়। মূলত নারীর জনসংখ্যা এবং ডিভাইডেড বাই মোট পুরুষের জনসংখ্যা এভাবে দেখা হয়। এবং আরেকটা ফর্মুলা রয়েছে, একটু দেখে নাও, চাইল্ড সেক্স রেশিও। সেক্ষেত্রে ফিমেলস যারা রয়েছে 0 to 6 ইয়ার ফিমেল ডিভাইডেড বাই 0 to 6 ইয়ার মেল ইন্টু 1000, এভাবে কিন্তু চাইল্ড সেক্স রেশিওটা ডিটারমাইন করা হয়। তো এবারে আমরা কতগুলো তথ্য আমরা জেনে রাখবো। 2011 সালের যে সেন্সাস বা জনগণনা, সেই অনুযায়ী আমাদের সেক্স রেশিও কেমন ছিল সে বিষয়টা একটু জেনে রাখার চেষ্টা করব। 2011 সালের যে ভারতের যে মেল ফিমেল যে রেশিও অর্থাৎ নারী পুরুষ যে অনুপাত, সেটা হচ্ছে প্রতি হাজার পুরুষে 940 জন হচ্ছে মহিলা, প্রতি হাজার পুরুষে 940 জন মহিলা রয়েছে। 2001 সালের যে ডেটা অর্থাৎ আগের যে সেন্সাসটা হয়েছিল, সেখানে আমরা দেখতে পাই যে প্রতি হাজারে 933 জন মহিলা ছিল। উন্নত দেশগুলির ক্ষেত্রে নারী পুরুষ অনুপাত বা লিঙ্গ অনুপাতটা বেশি হয়, এবং উন্নয়নশীল দেশগুলির ক্ষেত্রে দেখা যায় নারী পুরুষ অনুপাতটা বা লিঙ্গ অনুপাতটা কম হয়। মানে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যাটা উন্নত দেশগুলিতে বেশি হয়, এবং উন্নয়নশীল দেশগুলিতে বা অনুন্নত দেশগুলিতে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যাটা কিন্তু কম হয়। পৃথিবীর সর্বাধিক মহিলা জনসংখ্যা, সব থেকে বেশি ফিমেল পপুলেশন রয়েছে যে দেশে, সেটা হচ্ছে নেপাল, এবং সব থেকে বেশি যে দেশে সেটা হচ্ছে কাতার। এটা তোমরা জেনে রাখো। এবং ভারতের রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি লিঙ্গ অনুপাত রয়েছে অর্থাৎ মহিলার সংখ্যা সর্বাধিক পুরুষের সংখ্যার তুলনায়, সেটা হচ্ছে তোমার কেরল। এটা মনে রাখো, 1084, প্রতি হাজার পুরুষে 1084 জন মহিলা রয়েছেন। এবং ভারতের যে লিঙ্গ অনুপাত সব থেকে কম রয়েছে যে রাজ্যে, সেটা হচ্ছে হরিয়ানা, প্রতি হাজার পুরুষে সেখানে 879 জন মহিলা রয়েছেন। এবং যদি বিভিন্ন যে ইউনিয়ন টেরিটরি গুলো দেখি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলগুলো দেখি, তাহলে সব থেকে বেশি লিঙ্গ অনুপাত যুক্ত যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে পুদুচেরি, যেখানে প্রতি হাজার পুরুষে 1038 জন মহিলা রয়েছেন। এবং সব থেকে কম লিঙ্গ অনুপাত যুক্ত যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে দমন ও দিউ। যদিও 2011 সালের যে সেন্সাস, তখন কিন্তু দমন ও দিউ আলাদা একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তো যদিও বর্তমানে এটা কিন্তু দাদরা নগর হাভেলি দমন ও দিউ একসাথে যুক্ত হয়েছে। তো যাই হোক, 618 জন ছিল তখন দমন ও দিউতে।
তো ভারতের সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত যে জেলা রয়েছে সেটা হচ্ছে পুদুচেরির মাহে, এবং সব থেকে কম লিঙ্গ অনুপাতযুক্ত যে জেলা সেটা হচ্ছে দমন ও দ্বীপের দমন। এবারে আমরা আরো কতগুলো তথ্য জেনে রাখার চেষ্টা করব ভারতের শিশুদের মধ্যে, অর্থাৎ 0 থেকে 6 বছর বয়সী যে শিশুরা তাদের মধ্যে যে লিঙ্গ অনুপাত সেটা হচ্ছে প্রতি হাজার মানে ছেলে পিছু, মানে প্রতি হাজার ছেলে শিশু পিছু আর কি মেয়ে শিশু রয়েছে 900 লিঙ্গ অনুপাত রয়েছে মিজোরাম রাজ্যে প্রতি হাজারে 971 জন মেয়ে শিশুদের মধ্যে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত যেটা রয়েছে হরিয়ানা রাজ্যে প্রতি হাজার ছেলে শিশু পিছু 830 জন মেয়ে শিশু রয়েছে। শিশুদের মধ্যে সর্বাধিক লিঙ্গ অনুপাত যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রতি হাজারে 966 জন, এবং ভারতের শিশুদের মধ্যে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত যুক্ত যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে দিল্লি প্রতি হাজারে 866 জন। ভারতের গ্রামাঞ্চলে যদি আমরা দেখি এটা অনুপাতটা সেটা হচ্ছে প্রতি হাজার পুরুষে 947 জন মহিলা রয়েছেন। ভারতের যদি আরবান এরিয়াতে আমরা দেখি এই সেক্স রেশিও সেটা হচ্ছে প্রতি হাজার মেল ফিমেল পিছু 926 জন ফিমেল পপুলেশন রয়েছে। তো আমরা বিভিন্ন নারী পুরুষ অনুপাত এই সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো আমরা জেনে নিলাম। এবারে আমরা পপুলেশন পিরামিড এর আলোচনায় আমরা চলে যাব। পপুলেশন পিরামিডটা হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেখানে পপুলেশন মেল ফিমেল পপুলেশন বিভিন্ন এজ গ্রুপের যে মেল ফিমেল পপুলেশন সেটা মূলত দেখানো হয়, এবং এই বয়সলিঙ্গ যে বয়সলিঙ্গ পিরামিডের ক্ষেত্রে বিভিন্ন এজ গ্রুপের মেল ফিমেল যে সংখ্যাটা সেটা কেমন রয়েছে এটাই দেখানো হয়। এখানে আমরা পপুলেশন পিরামিড বা এসএক্স পিরামিডের একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত মানে বিভিন্ন বয়সী যে এজ গ্রুপ সেই এজ গ্রুপগুলো মাঝখানে লেখা হয়, এবং ডান দিকে যেটা দেখানো হয় ডান দিকে হচ্ছে তোমার ফিমেল পপুলেশন গুলো দেখানো হয়, এবং বাঁদিকে মেল পপুলেশন গুলো দেখানো হয়। বাঁদিকে মেল রয়েছে, ডান দিকে ফিমেল রয়েছে, এবং বিভিন্ন এজ গ্রুপ অনুযায়ী আমরা কিন্তু এভাবে ভাগ করতে পারি। আমরা ডিপেন্ডেন্সি রেশিও তো আমরা বিষয়গুলো দেখেছি যে ইয়ং ডিপেন্ডেন্স রয়েছে, মানে 14 বছর বা 15 বছর বা তার কম যে যারা রয়েছে আর কি। ওয়ার্কিং পপুলেশন কর্মক্ষম জনসংখ্যা 15 থেকে তোমার 59 যেটা রয়েছে, তারপরে 60 থেকে যেটা বাদ বাকি যেটা রয়েছে এল্ডারলি ডিপেন্ডেন্ট বা এজ ডিপেন্ডেন্ট যারা মানে বয়স্ক নির্ভরশীল জনসংখ্যা যারা রয়েছে। যাই হোক, এখানে আমরা একটা পিরামিড আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা পপুলেশন পিরামিড বলছি, এবং এই পপুলেশন পিরামিডের হরাইজন্টাল এক্সিস এবং ভার্টিক্যাল এক্সিসে আমরা কি দেখতে পাচ্ছি একটু ভালো করে দেখে নাও। এই এসএক্স পিরামিডের হরাইজন্টাল এক্সিসে আমরা কিন্তু নারী পুরুষের যে সংখ্যা সেই সংখ্যাটা আমরা দেখতে পারি, বা তার পার্সেন্টেজ করেও আমরা দেখতে পারি। এখানে পার্সেন্টেজ করে মূলত দেখানো হয়েছে, পার্সেন্টেজটাই মেইনলি ছবি আঁকার সময় ড্রয়িং এর সময় কিন্তু বিষয়টা দেখানো হয়। তো আর যে ভার্টিক্যাল স্কেল রয়েছে তো আমরা এখানে বিভিন্ন এজ গ্রুপ গুলো আমরা দেখতে পাচ্ছি। পপুলেশন পিরামিডে যে টাইপস গুলো রয়েছে টাইপস গুলোর দিকে আমরা একটু চেষ্টা করব। তো র্যাপিড গ্রোথের ক্ষেত্রে যখন দ্রুত বর্ধিষ্ণুর ক্ষেত্রে এক্সপেন্সিভ একটা টাইপ রয়েছে, এক্সপেন্সিভ বলতে বর্ধিষ্ণু পিরামিড যেটাকে বলছে, এই এক্সপেন্সিভের মধ্যে রয়েছে। প্রোগ্রেসিভটা হচ্ছে তোমার, এটাকে বাংলা করলে প্রগতিশীল বলা যেতে পারে, রিগ্রেসিভ বা প্রত্যাবর্তনশীল এরকম বাংলাগুলো করা যেতে পারে। এক্সপেন্সিভের মধ্যে তাহলে দুটো বিষয় আমরা দেখবো, একটা হচ্ছে প্রোগ্রেসিভ, একটা রিগ্রেসিভ। প্রোগ্রেসিভটা মূলত এই টাইপের হয়, মানে সমদ্বিবাহু ত্রিভুজ যেরকম হয় আর কি, সেই টাইপের প্রোগ্রেসিভটা হয়। আর রিগ্রেসিভের ক্ষেত্রে প্রথমত বলা যেতে পারে যে এখানে যে মানে শিশু যে মেল ফিমেল যে ব্যাপারটা এটা কম থাকে, তারপর একটুখানি 14-15 বছর বয়সীটা একটু বেশি থাকে, এইভাবে তারপরে যে কনস্ট্রাকটিভ যে পিরামিড, কনস্ট্রাকটিভটাকে আমরা ইন্টারমিডিয়েট পিরামিডও বলতে পারি। কনস্ট্রাকটিভ পিরামিড যেটা, এটা মূলত এটাকে সংকোচক পিরামিড বলা হচ্ছে। এরপরে যেটা রয়েছে শেপ অফ স্লো, যেটাকে আমরা স্টেশনারি, এটাকে আমরা স্টেশনারি পিরামিড বা এটা
পিরামিড বলতে পারি। স্থির পিরামিডটা মূলত এরকম বেল শেপ হতে পারে, বেল শেপ পিরামিড। আর এরকমটা মূলত দেখা যায় না, এক্ষেত্রে যখন একদমই মানে জন্মহারটা একদমই কম হয়ে যায় তখন মৃত্যু হারটাও কম হয়। আর জন্মহারটা একেবারে হয়ই না বলে জন্ম সেটা এরকমটা হয়ই না মনে মনে হয়, এরকম এটাকে বলা হচ্ছে তোমার ইনভার্স পিরামিড। ইনভার্স পিরামিড অর্থাৎ বিপরীত একটা পিরামিড, এই টাইপের লক্ষ্য করা যায়। তাহলে এখানে আমরা কতগুলো টাইপ আমরা যাচ্ছে। এখানে তোমার এক্সপেন্সিভ এর ক্ষেত্রে এক্সপেন্সিভ এর আবার দুটো ভাগ রয়েছে, একটা রিগ্রেসিভ এবং যেটা রয়েছে কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভের ক্ষেত্রে আমরা এটাকে আমরা সংকোচক পিরামিড বলতে পারি। এটা কনস্ট্রাকটিভ এর ক্ষেত্রে এরকম ব্যাপারটা রয়েছে যেখানে খুব স্বল্প জন্ম এবং মৃত্যু হার রয়েছে ক্ষেত্রে। আরেকটা যেটা রয়েছে স্টেশনারি। স্টেশনারি পিরামিডটা হচ্ছে তোমার স্থির পিরামিড। এগুলো সম্বন্ধে আমি পরে ডিটেলস আলোচনা করছি। এবং এখানে যেটা রয়েছে ইনভার্স পিরামিড, এরকমটা খুব একটা লক্ষ্য করা যায় না। তো দেয়ার আর 4 কাইন্ডস অফ পিরামিড ইনক্লুড অফ ইওর, এখানে প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, ইন্টারমিডিয়েট, স্টেশনারি বিষয়গুলো তো আমরা দেখে নিলাম। তো এখানে প্রোগ্রেসিভের ব্যাপারটার ক্ষেত্রে যে পপুলেশন পিরামিডের যে ডায়াগ্রামটা হয় দেখো এই টাইপের হয়। প্রোগ্রেসিভের ক্ষেত্রে কিন্তু এই টাইপের একটা পিরামিড লক্ষ্য করা যায়, বর্ধিষ্ণু পিরামিড, যেটা কিন্তু মূলত এক্সপেন্সিভ যে পিরামিডটা, এক্সপেন্সিভের একটা টাইপ বলা যেতে পারে প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভটা এই টাইপের হয়। এক্সপেন্সিভের একটা টাইপ হচ্ছে যে রিগ্রেসিভ, রিগ্রেসিভটা এই টাইপের হয় আর কি। তো এরকম টাইপগুলো রয়েছে এখানে। এ ডিক্লাইন বার্থ রেট অ্যান্ড এ লো মর্টালিটি রেট, অর্থাৎ এখানে জন্মহারটা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং মর্টালিটি রেট বা মরণশীলতার যে হার সেটাও কম থাকছে। এবং এই ক্ষেত্রে কি হয়, এ পিরামিড উইথ এ হাই বার্থ রেট অ্যান্ড এ হাই ডেথ রেট, বার্থ রেট হাই এবং ডেথ রেটও হাই, সেক্ষেত্রে কিন্তু এরকম তোমার প্রোগ্রেসিভ পিরামিড দেখা যাবে। আর এটা দুটোই হচ্ছে এক্সপান্সিভ বা বর্ধিষ্ণু পিরামিড। আর এটা হচ্ছে তোমার রিগ্রেসিভ পিরামিড, যখন এ ডিক্লাইনিং বার্থ রেট অ্যান্ড এ লো মর্টালিটি রেট, এরকম ক্ষেত্রে কিন্তু এই টাইপের রিগ্রেসিভ পিরামিড দেখা যাবে। তো যাই হোক, প্রোগ্রেসিভ রিগ্রেসিভ দুটো কি একত্রে এক্সপেন্সিভ পিরামিড বা বর্ধিষ্ণু পিরামিড বলা হয়। ইন্টারমিডিয়েট যে পিরামিডটা রয়েছে, ইন্টারমিডিয়েট পিরামিডটাকে আমরা কি বলেছিলাম, ইন্টারমিডিয়েট পিরামিডটাকে আমরা বলেছিলাম তোমার কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ অর্থাৎ সংকোচক পিরামিড। সংকোচক পিরামিডটা মূলত এই টাইপের হয়। ইন্টারমিডিয়েট পিরামিডের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য দেখো এখানে, ইন্টারমিডিয়েট বা সংকোচক পিরামিডের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যবর্তী অঞ্চলটা কিন্তু কিছুটা প্রশস্ত হয়েছে, উপরের দিকেও কমে যাচ্ছে, নিচের দিকেও কমে যাচ্ছে। অর্থাৎ আমরা এই পিরামিড থেকে আমরা বুঝতে পারছি যে ডিপেন্ডেন্ট পপুলেশন, যারা ডিপেন্ডেন্ট যে পপুলেশন তারা কিন্তু অধিক সংখ্যায় রয়েছে তুলনামূলক, ডিপেন্ডেন্ট পপুলেশন কম, মানে কম সংখ্যায় রয়েছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যে পপুলেশন আর কি, মানে যাদের উপর নির্ভর করে বা যারা তোমার কর্মক্ষম জনসংখ্যা, তাদের সংখ্যাটা কিন্তু এখানে বেশি রয়েছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা এবারে স্টেশনারি পিরামিডটা যেটা বলেছিলাম, স্টেশনারি পিরামিড বা স্থির পিরামিড, এক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা, এক্ষেত্রে তোমার স্থির পিরামিডের ক্ষেত্রে অনেকটা বেল শেপ আকৃতির হয়ে যায় পপুলেশন পিরামিড, শোয়িং এন আনচেঞ্জিং প্যাটার্ন অফ ফার্টিলিটি মর্টালিটি। ফার্টিলিটি মর্টালিটি মূলত একই রকম থাকে। এখানে তোমার স্টেশনারি পিরামিডের একটা ছবি দেখতে পাচ্ছি, স্থির পিরামিড। এটা মূলত এই টাইপের বিভিন্ন বেল শেপ আকৃতির হয়ে থাকে এই ধরনের পিরামিড গুলো। আচ্ছা, যাই হোক, এবারে আমরা এসএক্স পিরামিডের যে প্রথম ধারণা যিনি দিয়েছেন বা এই শব্দটা প্রথম যিনি ব্যবহার করেছেন তিনি হচ্ছেন ফ্রান্সিস আমাসা ওয়াকার। ফ্রান্সিস আমাসা ওয়াকার তিনি 1874 তার লেখা একটা গ্রন্থ, স্ট্যাটিস্টিক্যাল অ্যাটলাস অফ দ্য ইউনাইটেড স্টেটস, সেই গ্রন্থটিতে তিনি কিন্তু এসএক্স পিরামিড শব্দটা ফার্স্ট ইউজ করেছেন। এখানে আমরা বিভিন্ন যে শ্রেণীর পিরামিড গুলো রয়েছে, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণী, ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ, এই শ্রেণী অনুযায়ী আমরা একটু দেখবো। আগের যে টাইপ গুলো বলেছে ওইগুলোর সঙ্গে এইগুলোর অনেকটাই সবগুলোই মিল রয়েছে একটার সঙ্গে আরেকটা। আমরা হয়তো নামগুলো এর সঙ্গে মেলাতে পারি না যে প্রথম শ্রেণীর পিরামিডটাকে কোনটাকে বলছে। তো দেখো, প্রথম শ্রেণীর পিরামিডটা হচ্ছে তোমার আইডিয়াল পিরামিড, যেটা বা আদর্শ পিরামিড। আদর্শ পিরামিডটা কেমন? আদর্শ পিরামিডটা মূলত তোমার এরকম সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু না হলেও এই বাহুটা কিন্তু সমান থাকে, সেক্ষেত্রে বলা যেতে পারে একটা সমদ্বিবাহু ত্রিভুজের মতো রূপ নেয়, এটাকেই আমরা আদর্শ পিরামিড বলতে পারি। আর এই আদর্শ পিরামিড বা আইডিয়াল পিরামিড যেটা কি আমরা কিন্তু টাইপ 1 পিরামিড বা প্রথম শ্রেণীর পিরামিড বলে চিহ্নিতকরণ করতে পারি। কিছু কিছু দেশের ক্ষেত্রে কিন্তু এই আদর্শ পিরামিডটা দেখা যায়, যেমন 1950 সালের আগে সমস্ত দেশগুলোর ক্ষেত্রে এই টাইপের পিরামিডটা দেখা যায়।
আবার তোমার 1951 সালে ভারতবর্ষের ক্ষেত্রে এরকম একটা পিরামিড লক্ষ্য করা যেত আর কি। 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা পিরামিড, এই টাইপের পিরামিড বলা চলে। এখনো বিভিন্ন আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে, আফ্রিকার বিভিন্ন অনুন্নত যে দেশগুলো রয়েছে ওখানেও এই ধরনের টাইপ 1 পিরামিড গুলো রয়েছে। যেমন তোমার আফ্রিকার রুয়ান্ডা, তারপরে নাইজেরিয়া, ইথিওপিয়া, মালি, এই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের পিরামিড গুলো লক্ষ্য করে, যে অর্থাৎ এই ধরনের পিরামিড গুলো দেখে আমরা বুঝতে পারছি, আমরা বিষয়গুলো বুঝতে পারছি যে একটা অনুন্নত অর্থনীতির একটা পরিচয় বহন করছে এই ধরনের ফার্স্ট টাইপ পিরামিড, বা এটাকে বলছি আমরা আদর্শ পিরামিড বা আইডিয়াল পিরামিড। এবারে আমরা সেকেন্ড টাইপ যে পিরামিড রয়েছে বা দ্বিতীয় শ্রেণীর যে পিরামিড রয়েছে, যেটাকে আমরা এক্সপেন্সিভ পিরামিড বলছি। আগের যে এক্সপেন্সিভের যে দুটো টাইপ আমরা দেখেছিলাম, তোমার প্রোগ্রেসিভ ডিগ্রেসিভ যে ব্যাপারটা আমরা দেখেছিলাম সেই টাইপেরই আর কি। এটা হচ্ছে বর্ধিষ্ণু পিরামিড। বর্ধিষ্ণু পিরামিডের ক্ষেত্রে মানে এই পিরামিডটা প্রশস্ত ভিত্তিদেশটা হচ্ছে, বেস লেভেলটা অনেকটাই প্রশস্ত হচ্ছে এবং পিরামিডের উপরটা অনেকটা সংকীর্ণ হয়ে হয়ে একদম সংকীর্ণ চলে যায়। এটাকে আমরা এক্সপেন্সিভ পিরামিড বলতে পারি। একে আমরা সেকেন্ড টাইপ বা টাইপ 2 পিরামিড বলে চিহ্নিতকরণ করতে পারি। টাইপ 2 পিরামিডের ভূমিটা অত্যন্ত প্রশস্ত হচ্ছে এবং শীর্ষদেশ তীক্ষ্ণ হচ্ছে। এক্ষেত্রে বলা যেতে পারে জন্মহারটা অনেকটাই অনিয়ন্ত্রিত, জন্মহারটা বেশি হচ্ছে কিন্তু মৃত্যু হারটা বর্তমানে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে, এরকম পিরামিডের ক্ষেত্রে এটাই আমরা বলতে পারি। তো যাই হোক, এই দ্বিতীয় শ্রেণীর পিরামিডের ক্ষেত্রে বলা যেতে পারে টাইপ 2 পিরামিডের ক্ষেত্রে তোমার বিভিন্ন দেশগুলো এর মধ্যে রয়েছে। এগুলোর মধ্যে তোমার ব্রাজিল, মেক্সিকো, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোর যে পিরামিড সেগুলো হচ্ছে এই ধরনের বর্ধিষ্ণু পিরামিড, এক্সপান্সিভ পিরামিড বা দ্বিতীয় শ্রেণীর পিরামিড বলা চলে। এবারে আমরা তৃতীয় শ্রেণীর যে পিরামিডটা রয়েছে, তৃতীয় শ্রেণীর পিরামিডটাকে আমরা স্থির পিরামিড বলতে পারি বা স্টেশনারি পিরামিড বলতে পারি। স্টেশনারি পিরামিডের অপর নাম হচ্ছে এটাকেই আমরা তৃতীয় শ্রেণীর পিরামিড বলছি। তৃতীয় শ্রেণীর পিরামিডটা মূলত এই ধরনের স্টেশনারি পিরামিডটা এই ধরনের হচ্ছে আর কি। তো তৃতীয় শ্রেণীর যে পিরামিড টাইপ 3 যে পিরামিড, এর ভূমিভাগটা কিন্তু খুব একটা প্রশস্ত নয়, সেই তুলনায় মাঝখানটা অনেকটা প্রশস্ত হচ্ছে এবং অনেকটা উত্তল আকৃতির, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটা উত্তল আকৃতির। অর্থনৈতিকভাবে যে কর্মক্ষম যে জনসংখ্যা সেটা কিন্তু অনেকটা বেশি, তো তার জন্য কিন্তু অনেকটা উত্তল আকৃতির হয়েছে, মাঝখানটা এইভাবে একটা উত্তল আকৃতি প্রাপ্ত হয়েছে। এবং এই শ্রেণীর পিরামিডটাকে আমরা টাইপ 3 পিরামিড বলছি। বর্তমানে ভারত কিন্তু এই টাইপ 3 পিরামিড বা স্থির পিরামিডের মধ্যে রয়েছে। প্রশ্ন আসতে পারে যে ভারত কোন শ্রেণীর পিরামিডের অন্তর্গত, সেটা হচ্ছে টাইপ 3 পিরামিড বা বলা যাচ্ছে যে স্থির পিরামিড বা স্টেশনারি পিরামিডের মধ্যে ভারত কিন্তু রয়েছে। এবারে আমরা পরবর্তী যে তোমার এই পিরামিডটা রয়েছে, এছাড়াও তোমার পশ্চিম ইউরোপের বিভিন্ন যে দেশগুলো রয়েছে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে কিন্তু এই ধরনের তৃতীয় শ্রেণীর যে জনসংখ্যা পিরামিড সেগুলো মূলত লক্ষ্য করা যায়। তো যাই হোক, এবারে আমরা কতগুলো পশ্চিম ইউরোপের ফ্রান্স, জার্মানি, ব্রিটিশ যুক্তরাজ্য, এই সমস্ত দেশগুলোতে তৃতীয় শ্রেণীর পিরামিড দেখা যায়। এবারে আমরা চতুর্থ শ্রেণীর যে পিরামিডটা রয়েছে, চতুর্থ শ্রেণীর পিরামিডটাকে আমরা বেল শেপ পিরামিড বলতে পারি বা ঘন্টা আকৃতির পিরামিড বলতে পারি। চতুর্থ শ্রেণীর পিরামিড বা বেল শেপ পিরামিড বহুদিন যাবত যখন কোনো দেশের জন্ম আর মৃত্যু হারটা অনেকটা কম থাকে, তো তারপরে যখন অভিবাসনের ফল অনেকটা বেড়ে যায় তখন কিন্তু জনসংখ্যা পিরামিডটা ভূমিটা অনেকটা বেড়ে যেতে পারে এরকম ভাবে। তো এইভাবে একটা বেল শেপ পিরামিড সৃষ্টি হতে পারে। তো টাইপ 4 যে পিরামিড সেটা বেল শেপ পিরামিড বা ঘন্টা আকৃতির পিরামিড, এটা তোমরা জেনে রাখো। তাহলে ঘন্টা আকৃতির পিরামিডটা কোন শ্রেণীর পিরামিড, এরকম প্রশ্ন হতে পারে, যে তোমরা বলবে তখন চতুর্থ শ্রেণীর পিরামিড। তো যাই হোক, এই চতুর্থ শ্রেণীর পিরামিড যেটা, এটা মূলত ইউএসএ, কানাডা, এই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম চতুর্থ শ্রেণীর পিরামিডটা মূলত দেখা যায়। এবারে আমরা আরেকটা যে বিষয় রয়েছে, দেখো পঞ্চম শ্রেণীর পিরামিড। পঞ্চম শ্রেণীর যে পিরামিডটি, এটাকে আমরা কনস্ট্রাকটিভ পিরামিড বলে চিহ্নিতকরণ করতে পারি। কনস্ট্রাকটিভ পিরামিড বা বাংলাতে সংকোচক পিরামিড। সংকোচক পিরামিড বা কনস্ট্রাকটিভ পিরামিড, এটা হচ্ছে তোমার পঞ্চম শ্রেণীর পিরামিড। মৃত্যু হার অপেক্ষা জন্মহারটা কম হয়, তো তার জন্য দেখতেই পাচ্ছ ভূমিটাই মানে চওড়াটা কমে গেছে, ভূমিটা ছোট হতে থাকে, তো তার জন্য বলতে পারি যে জন্মহারটা অনেকটাই কম, মৃত্যু হার তুলনামূলক বেশি বলা চলে। তো যাই হোক, মৃত্যু হারের তুলনায় জন্মহারটা কম হয়। তো অর্থনৈতিকভাবে সক্রিয় কর্মীর সংখ্যা এখানেও কিন্তু বেশি, মানে যে ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন, যারা কর্মক্ষম পপুলেশন, তারা কিন্তু অনেকটাই বেশি, তো তার জন্য মাঝখানটা কিন্তু স্ফীত হয়েছে এইভাবে।
তো স্ফীত হওয়ার জন্য কিন্তু এরকম একটা নাসপাতি বা ব্যারেলের আকৃতির ধারণ করেছে, অর্থাৎ এই যে পঞ্চম শ্রেণীর পিরামিডটা নাসপাতি বা ব্যারেল আকৃতির ধারণ করছে, এবং আগের টাইপগুলো আমরা দেখলাম যে ঘন্টা আকৃতির ধারণ করছে চতুর্থ শ্রেণীর যে পিরামিডটা আর কি। তো যাই হোক, এবারে সংকোচক পিরামিডের ক্ষেত্রে আমরা বলতে পারি সুইজারল্যান্ড, জাপান, সুইডেন, এই সমস্ত যে সমস্ত দেশগুলোতে তোমার ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখা যায়, সেই সমস্ত দেশগুলোতে কিন্তু এইভাবে এরকম তোমার পঞ্চম শ্রেণীর পিরামিডটা দেখা যায়, অর্থাৎ জন্মহারটা কম হয়, জন্মহারটা কম হয়, তো তার জন্য আমরা বলতে পারি ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি। তো এই ধরনের পিরামিডটা কিন্তু এই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো যাই হোক, আজকের আলোচনার লাস্টে আমরা উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ, উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশের ক্ষেত্রে যে পিরামিডের যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারটা একটু দেখে নাও। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ এখানে অনেকটা এই যে আকৃতিটা, এই আকৃতিটা কিন্তু অনেকটাই তোমার এক্সপেন্সিভ বা বর্ধিষ্ণু আকৃতির টাইপ টুর সঙ্গে কিন্তু এর একটা মিল রয়েছে। এবং এই যে আকৃতিটা রয়েছে, এটা মূলত উন্নত দেশের যে পিরামিড, উন্নত দেশের পিরামিডটি এটা সমদ্বিবাহু, উন্নত দেশের যে পিরামিডটি এটা অনেকটাই তোমার ঘন্টা আকৃতির বা নাসপাতি আকৃতির এরকম রূপগুলো নেয়। বিশেষ করে উন্নত দেশের যে পিরামিড গুলো তোমরা জেনে রাখো, উন্নত দেশের পিরামিডটা তিনটে টাইপের হতে পারে। একটা হচ্ছে উত্তল আকৃতি, এই টাইপের একটা উত্তলতা লক্ষ্য করা যাবে, এরকম উত্তলতা লক্ষ্য করা যাবে। আর যে টাইপটা রয়েছে উত্তলতা, এরকম তার বিষয়টা রয়েছে, উত্তলতা বিষয়টা রয়েছে ঘন্টা আকৃতির এবং নাসপাতি আকৃতির, এরকম টাইপের গুলো হতে পারে উন্নত দেশের যে পিরামিড গুলো। আর উন্নয়নশীল দেশের বা ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে মূলত এরকম সমদ্বিবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজের মতো এরকম টাইপের হয়। আরো কিছু পার্থক্য রয়েছে এই দুটো দেশের ক্ষেত্রে। জন্মহার কম থাকার জন্য ভূমিভাগটা কম প্রশস্ত হচ্ছে উন্নত দেশের ক্ষেত্রে, দেখো ভূমিভাগটা কম প্রশস্ত হয়, কিন্তু উন্নয়নশীল দেশের ক্ষেত্রে জন্মহারটা বেশি থাকার জন্য এটা বেশি প্রশস্ত হয়। আর মূলত উন্নত দেশের পিরামিডের ক্ষেত্রে আমরা দেখি যেটা নিয়ন্ত্রিত মৃত্যু হার, কারণ ওখানে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি ঘটেছে, তার জন্য মৃত্যু হারটা নিয়ন্ত্রিত রয়েছে। কিন্তু এখানে উন্নয়নশীল দেশগুলোতে মৃত্যু হারটা বেশি হওয়ার জন্য তোমার তীক্ষ্ণ হয় শীর্ষ দেশটা বলা চলে, এবং মধ্যভাগটা কিন্তু বেশি উন্নত দেশের ক্ষেত্রে, এবং তুলনামূলকভাবে উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কিন্তু কম চওড়া হয় বলা চলে, কারণ এখানে তোমার উপার্জনশীল মানুষের সংখ্যা কিন্তু এখানে উন্নয়নশীল দেশগুলোতে কম, উপার্জনশীল মানুষের সংখ্যা উন্নত দেশের ক্ষেত্রে কিন্তু বেশি থাকে বলা চলে। তো আজকের এই তিনটে যে ভাগে ভাগ করেছে আজকের ক্লাসটা, প্রথম ভাগটা এই পর্যন্তই ক্লাস। তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা তাহলে বলো, তাহলে আমি পরের আলোচনা আমি চলে যাব। যারা ক্লাসে রয়েছে একটুখানি রেসপন্স করো, তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা বিষয়গুলো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে শুনতে থাকো। আজকের সেকেন্ড ক্লাসে আমি চলে যাচ্ছি। সেকেন্ড ক্লাসে আমরা ম্যানল্যান্ড ব্যাপারটা আলোচনা করব। প্রথমত মানব জমি অনুপাত কাকে বলে, কোন একটা দেশ বা অঞ্চলের মোট যে জনসংখ্যা এবং ওই দেশের বা অঞ্চলের যে মোট কার্যকারী জমির আয়তন, সেটাকে আমরা মানুষ জমি অনুপাত বলছি। পপুলেশন ডেন্সিটিতে কিন্তু আমরা সমস্ত জমির পরিমাণটা আমরা দেখি, কিন্তু এখানে শুধুমাত্র কার্যকারী জমিটাকেই আমরা দেখছি, অর্থাৎ যে জমিটা তোমার সম্পদ উৎপাদন হয় বা যে জমির একটা কার্যকারিতা রয়েছে, উপযোগিতা রয়েছে, সেই জমিটাকেই কিন্তু আমরা এখানে মূলত দেখব। যে জমির কার্যকারিতা নেই, যেমন ধরো বরফাবৃত মেরু অঞ্চলের জমি বা উষ্ণ মরুভূমির জমি বা উঁচু পার্বত্য অঞ্চলের জমি, যে জমিতে তোমার কোনো সম্পদের উপযোগী হচ্ছে না বা কোনো উৎপাদন হচ্ছে না, সেই জমিটাকে কিন্তু এর মধ্যে আমরা ফেলবো না। এটা একটা কোয়ালিটিটিভ একটা রিলেশন বলা যেতে পারে। আমরা যদি কোয়ান্টিটেটিভ ব্যাপারটা আমরা পপুলেশন ডেন্সিটির ক্ষেত্রে দেখি, কিন্তু এখানে ম্যানল্যান্ড রেশিওর ক্ষেত্রে এটা কিন্তু আমরা কোয়ালিটিটিভ একটা রিলেশন বলা যেতে পারে। এখানে মানুষ জমি অনুপাতে জমিকে আমরা ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল হিসাবে আমরা দেখি, থ্রি ডাইমেনশনাল হিসাবে ল্যান্ডটাকে আমরা দেখি, কারণ এখানে জমির দৈর্ঘ্য প্রস্থর সাথে সাথে আমরা তার যে প্রডিউসিং ক্যাপাসিটি বা উৎপাদন ক্ষমতা, সেটাকেও কিন্তু আরেকটা মাত্রা হিসাবে দেখা হয়। সুতরাং এখানে কিন্তু জমিটা এখানে তিন মাত্রিক। তো এবারে আমরা মানুষ জমি অনুপাতের যে সূত্রটা রয়েছে, দেখো মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট কার্যকারী জমির যে ক্ষেত্রফল বা আয়তন, এটা মূলত আধুনিক কালের জনসংখ্যাবিদরা এটাকে একটু ভালোভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন, যেটা হচ্ছে মানুষ জমি অনুপাত ইকুয়াল টু মোট জনসংখ্যা প্লাস তাদের কর্মদক্ষতা প্লাস তাদের সংস্কৃতি। এগুলো তো আমরা পরিমাপ করতে পারি না, বাট আমরা কোয়ালিটেটিভ মেজারমেন্টের ক্ষেত্রে আমরা বিষয়টা আমরা দেখে থাকি এইভাবে। তো মোট কার্যকারী জমির ক্ষেত্রফল ইন্টু জমির উৎপাদন ক্ষমতা, কারণ
কারণ এখানে জমিটাকে তো 3 ডাইমেনশনাল ফিগার হিসাবে আমরা দেখি, কারণ জমির তার লেন্থ রয়েছে, তার উইথ রয়েছে, সেই সাথে কিন্তু তার একটা প্রডিউসিং ক্যাপাসিটিও রয়েছে। ভারতের যে মোট আয়তন সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে 32,87,263 ভারতের মোট আয়তন। কিন্তু মোট আয়তন এত হলেও ভারতের যে কার্যকারী জমি বা ভারতের যে এফেক্টিভ ল্যান্ড যেটা রয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে সেই পরিমাণটা হচ্ছে 28 লক্ষ স্কোয়ার কিলোমিটার। এই 28 লক্ষ স্কোয়ার কিলোমিটারের সাপেক্ষে যদি আমরা বিবেচনা করি, ভারত 2011 এর যে সেন্স, ভারতের যে টোটাল যে পপুলেশন যদি আমরা দেখি তাহলে ভারতের যে ম্যান ল্যান্ড রেশিও 432 প্রতি স্কোয়ার কিলোমিটারে। এবারে আরো কতগুলো বিষয় রয়েছে, আরো কতগুলো বিষয় বলতে মানুষ জমি অনুপাতের ভিত্তিতে কোন একটা অঞ্চলের ওভার পপুলেশন, আন্ডার পপুলেশন, অপটিমাম পপুলেশন, এই ব্যাপারগুলো কিন্তু আমরা মূলত বুঝতে পারি। তো প্রথমত ওভার পপুলেশন বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখো, ওভার পপুলেশন যে ব্যাপারটাকে বলছে, অর্থাৎ জনাকীর্ণতা। জনাকীর্ণতা ব্যাপারটা হচ্ছে প্রয়োজনীয় সম্পদের তুলনায় কোন একটা দেশের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক সম্পদ, এই দুই ধরনের সম্পদের তুলনায় জনসংখ্যা যদি বেশি হয় কোন একটা দেশের জনসংখ্যা, তখন সেটাকে আমরা কিন্তু ওভার পপুলেশন বা জনাকীর্ণতা বা জনাধিক্যতা বা অতি প্রজতা, এরকম তিনটে টার্ম রয়েছে বাংলাতে, এটা আমরা বলতে পারি। ওভার পপুলেশন এটাকেই আমরা বলতে পারি। তো ওভার পপুলেশনের ক্ষেত্রে কতগুলো তথ্য আমরা জেনে রাখার চেষ্টা করব। জমির বহন ক্ষমতা অপেক্ষা জনসংখ্যার ক্ষেত্রে বেশি হয়, তার জন্যই কিন্তু জনাকীর্ণতা বা ওভার পপুলেশন সৃষ্টি হয়। কোন একটা দেশের মোট জনসংখ্যা কাম্য জনসংখ্যার থেকে বেশি হবে, কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন যেটা, তার থেকে যদি বেশি হয় জনসংখ্যা, তাহলেই কিন্তু এই তোমার জনাকীর্ণতা বা অতি প্রজতা বা জনাধিক্যতা সৃষ্টি করে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, জাপান, এগুলো হচ্ছে জনাকীর্ণতা দেশ। আমরা জানি বর্তমান তথ্যের ভিত্তিতে কিন্তু ভারত হচ্ছে বিশ্বের জনবহুল দেশ, তারপরে রয়েছে চীন, তারপরে কৃষি প্রধান দেশগুলোতে যেটা অনুন্নত উন্নয়নশীল দেশগুলো, সেক্ষেত্রে কিন্তু এই জনাকীর্ণতা লক্ষ্য করা যায়, কিন্তু উন্নত দেশের ক্ষেত্রে কিন্তু জনাকীর্ণতা লক্ষ্য করা যায় না। মার্কিন অধ্যাপক একজন ক্লার্ক, তিনি 1972 সালে জনাকীর্ণতাকে ভাগ করেছেন দুই ভাগে, একটা হচ্ছে পরম জনাকীর্ণতা এবং একটা হচ্ছে আপেক্ষিক জনাকীর্ণতা। তাহলে দুটো টাইপ আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ ওভার পপুলেশনের দুটো টাইপ এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে পরম জনাকীর্ণতা, একটা হচ্ছে তোমার আপেক্ষিক জনাকীর্ণতা। পরম জনাকীর্ণতা বা অ্যাবসলিউট ওভার পপুলেশন কাকে বলে? যখন সম্পদের পূর্ণাঙ্গ বিকাশ হলেও জীবনযাত্রার মান যখন নিম্ন থাকে, লো কোয়ালিটির লাইফস্টাইল যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা অ্যাবসলিউট ওভার পপুলেশন বা পরম জনাকীর্ণতা বলে চিহ্নিতকরণ করতে পারি। আরেকটা টাইপ কি রয়েছে? আরেকটা টাইপ রয়েছে ইনার মতে, ক্লার্কের মতে, আপেক্ষিক জনাকীর্ণতা বা রিলেটিভ ওভার পপুলেশন। রিলেটিভ ওভার পপুলেশন কাকে বলে? যখন সম্পদ উৎপাদনের যে পরিমাণ সেটা বর্তমান চাহিদার তুলনায় যদি কম থাকে, অপ্রতুল হয়, কিন্তু ভবিষ্যতে উৎপাদনের পরিমাণ বাড়ানো যদি কোনোভাবে সম্ভব হয় বা একটা সম্ভাবনা থেকে যায়, তাহলে সেই ব্যাপারটাকে কিন্তু আমরা আপেক্ষিক জনাকীর্ণতা বা তোমার রিলেটিভ ওভার পপুলেশন বলে চিহ্নিতকরণ করতে পারি। প্রযুক্তির উন্নতির সাথে সাথে কিন্তু এই সম্পদের অনুপাতের মধ্যে একটা সাম্য অবস্থার সৃষ্টি করে, একটা অপটিমাম পপুলেশনের সৃষ্টি করে এবং ধীরে ধীরে কিন্তু আপেক্ষিক জনকীর্ণতার একটা অবলুপ্তি ঘটে। এবারে আমরা আন্ডার পপুলেশন যে ব্যাপারটা রয়েছে, আন্ডার পপুলেশন ব্যাপারটা একটু আলোচনা করি। এটা হচ্ছে তোমার জনস্বল্পতা বলা হচ্ছে ব্যাপারটাকে, জনশিল্পতা বা জনাকীর্ণতা। তো এই ব্যাপারটা কি, কোনো দেশের প্রাপ্ত সম্পদের তুলনায় যদি মোট জনসংখ্যা কম হয়ে যায়, তাহলে সেই ব্যাপারটাকে আমরা তোমার কাম্য জনসংখ্যার থেকে যদি তোমার জনসংখ্যাটা কম হয়ে যায়, তাহলে যে অবস্থাটা সৃষ্টি করে সেটাকে আমরা জনবিরলতা বা আন্ডার পপুলেশন বলতে পারি। অর্থাৎ জনস্বল্পতা বা জনবিরলতা যে ব্যাপারটা, এটা কিন্তু উন্নত এবং কম উন্নত অর্থনীতি উভয়ের ক্ষেত্রেই লক্ষ্য করা যেতে পারে। তবে উন্নত অর্থনীতিতে গ্রামীণ জনবিরলতা অনেকটা বেশি হয়ে যেত। যাই হোক, এবারে আমরা অপটিমাম
পপুলেশন বা যে কাম্য জনসংখ্যা যে বিষয়টা রয়েছে, কাম্য জনসংখ্যা ব্যাপারটা একটু দেখার চেষ্টা করব। কাম্য জনসংখ্যা ব্যাপারটা কি? জিমারম্যান, সম্পদ শাস্ত্রকার জিমারম্যান 1951-এ তিনি বলছেন মানুষ জমি অনুপাতের যে আদর্শ অবস্থা সেটা কি আমরা কিন্তু কাম্য জনসংখ্যা বা এটাকে আমরা আইডিয়াল পপুলেশন বা অপটিমাম পপুলেশন বলতে পারি। বলা যেতে পারে যে কোনো একটা দেশের প্রাপ্ত যে সম্পদ, যে সেই সম্পদের সর্বাধিক ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ জীবনযাত্রার মানের চরমতম এবং সর্বাঙ্গীন স্বাচ্ছন্দ্য প্রদান করা যেতে পারে, সেই নির্দিষ্ট পরিমাণ পপুলেশনকে আমরা কিন্তু অপটিমাম পপুলেশন বা আইডিয়াল পপুলেশন বলতে পারি। এটাকে আমরা আদর্শ জনসংখ্যা বলতে পারি। তো যাই হোক, এই যে অপটিমাম পপুলেশন যে কনসেপ্টটা, এটা তত্ত্বের আকারে উপস্থাপন করেছিলেন 1924 সালে ক্যানান তত্ত্বের মাধ্যমে বিষয়টা উপস্থাপন করেছেন। এটা আদর্শ মানুষ জমি অনুপাতকে আমরা কাম্য জনসংখ্যা বলতে পারি, এবং এই ধারণাটা অবশ্যই গতিশীল একটা কনসেপ্ট, ডাইনামিক একটা কনসেপ্ট, এবং ব্যবহারিক গুরুত্ব খুব বেশি নেই বলা চলে। জিমারম্যানের ভাষায় বিষয়টা আমরা দেখেছি। কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশনের শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে উইকসেল। মনে রাখো 1924 সালে ক্যানন ওয়েলথ তার ওয়েলথ বইতে জনসংখ্যার ধারণাটি প্রথম তত্ত্বের মাধ্যমে উপস্থাপন করেছেন, এবং ক্যানন এবং সাউন্ডার্সকে কাম্য জনসংখ্যা তত্ত্বের জনক বলা। এখানে কতগুলো তথ্য রয়েছে, এগুলো তোমরা ভালো করে পড়বে, এগুলো থেকে এমসিকিউ আসবে। তারপরে আদর্শ মানুষজমি অনুপাতকে আমরা কাম্য জনসংখ্যা বলছি। এডউইন ক্যাননকে কাম্য জনসংখ্যার একজন প্রবর্তক বলা চলে ওনাকে। প্রফেসর হেনরি সিজউইক তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি গ্রন্থে কাম্য জনসংখ্যা তত্ত্বের একটা ধারণা দিয়েছিলেন। তারপরে কাম্য জনসংখ্যা ধারণাটা একটা গতিশীল ধারণা বলা চলে। এখানেও একটা মানুষ জমির মধ্যে একটা আদর্শ গুণগত সম্পর্ক দেখানো হয়। আচ্ছা, এবারে আমরা যেটা আলোচনা করব ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল অর্থাৎ জনবিবর্তন মডেল বা জনবিবর্তন তত্ত্ব। জনবিবর্তন তত্ত্ব যে মডেলে কোন একটা দেশের জন্মহার, মৃত্যুহার, মাইগ্রেশন, স্বাভাবিক যে পপুলেশন গ্রোথ রেট, এই বিষয়গুলো মেইনলি এই সমস্ত বিষয়গুলো দেখানো হয়, এবং তার সাথে সাথে সোশিও ইকোনমিক কন্ডিশন কোন একটা দেশের বা অঞ্চলের সেটা কিভাবে ডেভেলপ হচ্ছে সেই ব্যাপারটাও কিন্তু এখানে অনেকটা আন্দাজ করা যায়। মার্কিন অর্থনীতিবিদ ওয়ারেন থমসন 1929 সালে প্রথম কিন্তু তিনি এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলটি প্রথম উপস্থাপন করেছিলেন, প্রকাশ করেছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে থমসনের তো প্রকাশ করেছিলেন প্রথমে বিষয় নর্থ ইস্ট 1945, ব্ল্যাকার 1947। তো এই যে জনসংখ্যাবিদ বা জনতত্ত্ববিদ, তো ইনাদের অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী যারা রয়েছেন এই সমস্ত, এদেরকে এদের যে ধারণা, এদের কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু মূলত এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলটা গড়ে উঠেছে। এদের তিনজনারই অবদান রয়েছে, কিন্তু প্রথম যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল প্রথম যিনি প্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন থমসন 1929। এবারে আমরা এর যে প্রাথমিক যে মেইন যে স্যালিয়েন্ট ফিচার অর্থাৎ মূল কথা যেটা, সেটা আমরা একটু জেনে রাখার চেষ্টা করব। এদের যে জনসংখ্যার ধারাবাহিক যে পরিবর্তন হচ্ছে, মূলত জন্মহার, মৃত্যুহার, বার্থ রেট, ডেথ রেট, এগুলো দ্বারা মূলত কন্ট্রোল হচ্ছে বিষয়টা। তো এগুলো দেখো, উচ্চ মৃত্যুহার, জন্মহারও বেশি, মৃত্যুহারও বেশি। এক্ষেত্রে আমরা বলতে পারি যে স্বল্প জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। এই ব্যাপারটা আমরা কৃষিভিত্তিক অর্থনীতি বা অ্যাগ্রো বেসড ইকোনমিকে বলতে পারি, এবং সমাজ এবং অর্থনীতির ক্ষেত্রে কিন্তু একটা দুর্বল অবস্থা পরিলক্ষিত হয়। এবং যদি ব্যাপারটা এরকম হয় যে উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহার, তাহলে সেক্ষেত্রে জনসংখ্যাটা কিন্তু দ্রুত বৃদ্ধি ঘটবে, এবং সেক্ষেত্রে বলা চলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ঘটবে এবং উন্নয়নের একটা স্টার্টিং হবে। তারপরে যেটা বলছে নিম্ন জন্মহার, লো বার্থ রেট কিন্তু লো ডেথ রেট, দুটোই যদি তোমার লো লেভেলের হয় তাহলে সেক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধিটা কিন্তু কমে যাবে। তখন সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে আধুনিক কৃষি, শিল্প, বাণিজ্য সবকিছুর একটা উন্নতি ঘটবে, এবং উন্নত অর্থনীতির একটা প্রকাশ ঘটবে সমাজে, এবং সমাজের এবং অর্থনীতির একটা উন্নতি লক্ষ্য করা যাবে। এবং নিম্ন 4 নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি, নিম্ন জন্মহার এবং অতি নিম্ন মৃত্যুহার যদি হয় তাহলে সেক্ষেত্রে মৃত্যুহারটা কমে যাবে, জন্মহার তো একদমই কম। তো সেক্ষেত্রে কিন্তু জনসংখ্যার একটা স্থিতাবস্থা, মানে ওই তোমার জনাকীর্ণতা যে পরিস্থিতিটা সেটা সৃষ্টি হবে, প্রয়োজনের তুলনায় জনসংখ্যাটা হ্রাস পাবে। এক্ষেত্রে কিন্তু সবল অর্থনীতিও একটা দুর্বল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে।
জনবিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলো রয়েছে। প্রথম পর্যায়টা আমরা দেখব, যেটা শিল্প বিপ্লবের আগের যে পর্যায়, সেটা হচ্ছে এই জনবিবর্তন তত্ত্বের প্রথম পর্যায়। এই সময় উচ্চ জন্মহার, উচ্চ মৃত্যুহার লক্ষ্য করা যায়। তো তার জন্য উচ্চ স্থিতিশীল পর্যায়ে বলা হয় এটাকে। বর্তমানে আফ্রিকার গ্যাবন, জাম্বিয়া, সোয়াজিল্যান্ড এই সমস্ত অনুন্নত দেশগুলোতে কিন্তু এটাই এই অবস্থা লক্ষ্য করা যায়। জনবিবর্তন তত্ত্বের প্রথম পর্যায়ে তারা রয়েছে, প্রথম অবস্থায় তারা রয়েছে। 1921 সালের আগে ভারতও কিন্তু জনবিবর্তন তত্ত্বের এই প্রথম পর্যায়ে অবস্থান করত। যদি জনবিবর্তন তত্ত্বের দ্বিতীয় পর্যায়ে আমরা দেখি, তাহলে শিল্প বিপ্লবের ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয় তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা শুরু হয়েছিল এই পর্যায়টা। এই পর্যায়টাকে আমরা নিউ ওয়েস্টার্ন স্টেজ বা নবীন পাশ্চাত্য পর্যায়ে বলতে পারি। এশিয়ার বিভিন্ন দেশ যেমন ইরান, ইরাক, বাংলাদেশ, আফ্রিকা, নাইজেরিয়া, ইথিওপিয়া এই সমস্ত দেশগুলো কিন্তু দ্বিতীয় পর্যায়ে রয়েছে। তো দ্বিতীয় পর্যায়ের দেশগুলোকে তিনটে টাইপ বলা হচ্ছে। দেখো, দ্বিতীয় পর্যায়ের দেশগুলোকে আমরা তিনটে টাইপে আমরা ভাগ করতে পারি। কি কি ভাগ রয়েছে দেখো, গুয়াতেমালা টাইপ, তারপরে রয়েছে থাইল্যান্ড টাইপ, তারপরে রয়েছে তোমার চিলি টাইপ বা চিলি ধরন। গুয়াতেমালা টাইপের ক্ষেত্রে বলা যেতে পারে কোনো জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে যদি 20 থেকে 30 জন হয়, তাহলে সেটা হচ্ছে গুয়াতেমালা টাইপ। এক্ষেত্রে পূর্ব এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, আফ্রিকার সমস্ত দেশগুলোর ক্ষেত্রে হয়। থাইল্যান্ড টাইপের ক্ষেত্রে বলা যেতে পারে প্রতি হাজার জনসংখ্যা পিছু যদি জন্ম হারটা বা জনসংখ্যা বৃদ্ধির হারটা 25 থেকে 35-এর মধ্যে হয়। আর চিলি টাইপের ক্ষেত্রে স্বাভাবিক বৃদ্ধির যে হার সেটা 19 জন হয়। তো এবারে আমরা তৃতীয় পর্যায়ে আমরা একটু জেনে রাখার চেষ্টা করব। তৃতীয় পর্যায়ে যেটা, এটা হচ্ছে তোমার শিল্পের ব্যাপক প্রসার ঘটে। এটাকে আমরা আধুনিক পাশ্চাত্য পর্যায়ে বলতে পারি। এখানে ভারত, চীন, ব্রাজিল এই সমস্ত দেশগুলো কিন্তু এই পর্যায়ে রয়েছে, তৃতীয় পর্যায়ে কিন্তু অবস্থান করছে। তো যাই হোক, আমাদের যে ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, বর্তমানে কিন্তু ভারতবর্ষ জনবিবর্তন তত্ত্বের তৃতীয় পর্যায়ে অবস্থান করছে। বিষয়টা তোমরা জেনে রাখার চেষ্টা করো। এখানে ছবির মাধ্যমে বিষয়গুলো দেখানো হয়েছে। দেখো, এখানে এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেজ, এটা লো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। এটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেজ, হাই গ্রোথ। এবং এই তোমার লো গ্রোথ আর ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজটাকে আমরা এক বেসড ইকোনমি বলতে পারি। এখানে কোনো শিল্প বাণিজ্যের কোনো বিকাশ হবে না, শুধুমাত্র কৃষি নির্ভর অর্থনীতি বলা চলে। এবং আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, যে বিজু গার্নিয়ার 1966-এ যে জনবিবর্তন মডেলে যে কতগুলো পর্যায় রয়েছে, এই পর্যায়গুলোকে তিনি কিন্তু মূলত মেইনলি তিনি তিনটে পর্যায়ে ভাগ করেছেন। তিনি যে প্রথম পর্যায়টাকে তিনি বলেছেন ইনক্রিজিং প্রাইমেটিভ টাইপ বা প্রাইমেটিভ টাইপ বলেছেন বিজু গার্নিয়ার। এবং দ্বিতীয় এবং তৃতীয় যে পর্যায়টা রয়েছেন, ট্রানজিশনাল টাইপ বা ক্রম বিবর্তিত পর্যায়ে বলেছেন। এবং ফোর্থ স্টেজ বা লো গ্রোথ যেটা হচ্ছে, সেটাকে তিনি ম্যাচুয়ার টাইপ বা পরিণত বা হ্রাসপ্রাপ্ত পর্যায়ে বলে তিনি অভিহিত করেছেন। যাই হোক, বিজু গার্নিয়ারের ক্ষেত্রে এরকম তিনটে টাইপ রয়েছে। ফার্স্টটা প্রাইমেটিভ টাইপ, সেকেন্ড থার্ড একসঙ্গে ট্রানজিশনাল টাইপ, এবং আরেকটা যেটা রয়েছে ফোর্থ স্টেজটাকে তিনি ম্যাচুয়ার টাইপ বলছেন। তো যাই হোক, আমরা মেইনলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম স্টেজে দেখবো। এবং অধিকাংশ জনবিজ্ঞানীরা বলছেন যে পঞ্চম পর্যায়ে বলেও একটা পর্যায় রয়েছে। বিষয়টা একটু জেনে রাখার চেষ্টা করবো। চতুর্থ পঞ্চম পর্যায়ের যে বিষয়টা রয়েছে, চতুর্থ পর্যায়টি পরিণত পর্যায় নামে পরিচিত। আর পঞ্চম পর্যায়ের ক্ষেত্রে অতি নিম্ন জন্মহার দেখা যায়। এটা অনেক ক্ষেত্রে পোল্যান্ড, জার্মানি, বেলজিয়াম এই সমস্ত কিছু দেশের ক্ষেত্রে এই পঞ্চম পর্যায়ে অবস্থান করছে বলা চলে। তো যাই হোক, যে তত্ত্বটা, ডেমোগ্রাফিক ট্রানজিশন যে থিওরিটা, বিষয়টা আমরা আলোচনা করে দিলাম। সময় খুবই কম রয়েছে, তো তার জন্য আমি আজকের ক্লাসের যে লাস্ট টপিক, সেই লাস্ট টপিক চলে যাব। যাই হোক, পরবর্তীতে কোনো ডাউট থাকলে পরে তোমরা গ্রুপে জানাবে। তো এবারে আমরা লাস্ট যে টপিক রয়েছে, অকুপেশনাল কম্পোজিশন, অর্থাৎ পেশাগত গঠন বিষয়টা একটু সংক্ষেপে আমি আলোচনা করব। তোমরা তো এই বিষয়গুলো ইকোনমিক জিওগ্রাফিতে কিন্তু ডিটেইলস তোমরা পড়বে। এখন এগুলো আমরা কিছু তথ্য জেনে রাখার চেষ্টা করব, তার বেশি কিছু নয়। ইকোনমিক অ্যাক্টিভিটিস কাকে বলে এটা নতুন করে বলার কিছু নেই। ইকোনমিক অ্যাক্টিভিটিসকে কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে দেখো। প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে হান্টিং, গ্যাদারিং, রুট অফ ফরেস্ট এরকম বিষয়গুলো রয়েছে। মানে
বনজ সম্পদ সংগ্রহ, তারপরে শিকার, পশুপালন, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এনিম্যাল রেয়ারিং, ফিশিং, মৎস্য চাষ, তারপরে কালেক্টিং অফ ফরেস্ট্রি, বনজ সম্পদ সংগ্রহ, এগ্রিকালচার, মাইনিং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে। সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, উৎপাদনাত্মক যে শিল্পগুলো রয়েছে, এবং বিভিন্ন যে কনস্ট্রাকটিভ বা নির্মাণাত্মক শিল্প, যেমন বাড়িঘর তৈরি যে ব্যাপারটা, এটাকেও কিন্তু আমরা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বলতে পারি। টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি রয়েছে দেখো, ট্রেড অ্যান্ড কমার্স ব্যাপারটা রয়েছে, সার্ভিস রয়েছে, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন এবং ট্যুরিজম ব্যাপারটাও কিন্তু এর মধ্যেই পড়বে। তারপরে যে ব্যাপারটা রয়েছে দেখো, কোয়াটারনারি অ্যাক্টিভিটিস, এগুলোর মধ্যে কোয়াটারনারি অ্যাক্টিভিটিস মূলত তথ্যভিত্তিক কাজ, প্রফেশনাল সার্ভিস, অফিস ম্যানেজমেন্ট, তথ্যভিত্তিক কাজগুলো রয়েছে। এবং কোইনারি অ্যাক্টিভিটিস এর মধ্যে রিসার্চ ওয়ার্ক, পলিসি, ইনভেন্টর, এই সমস্ত নীতি নির্দেশক এগুলো রয়েছে, বিভিন্ন গবেষণামূলক কাজ, এই বিষয়গুলো রয়েছে। এবারে আমরা দেখো এখানে যে ত্রিক্ষেত্র তত্ত্ব বলে একটা তত্ত্ব রয়েছে, যেটাকে আমরা থ্রি সেক্টর হাইপোথিসিস বলি। অর্থনীতিবিদ ক্লার্ক এবং ফিশার অর্থনৈতিক কার্যাবলীকে তিনটি ভাগে ভাগ করেছেন। এখানে এই বিষয়টা একটু জানো যে অর্থনীতিবিদ ক্লার্ক এবং ফিশার অর্থনৈতিক কার্যাবলীকে প্রধানত তিনটে ভাগে ভাগ করেছেন, প্রায় প্রাথমিক স্তরের, মাধ্যমিক স্তরের এবং সেকেন্ডারি এবং টার্সিয়ারি বা সার্ভিস সেক্টর। এবং এখানে দেখো থ্রি সেক্টর একটা হাইপোথিসিস রয়েছে। মূলত এখানে দুজনের অবদান রয়েছে, কলিন ক্লার্ক, অ্যালন ফিশার, কলিন ক্লার্ক এবং জিন ফাউডাসাইড অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কিত থ্রি সেক্টর হাইপোথিসিসের অবতারণা করেন এই তিনজন। 1690 সালে উইলিয়াম পেটি এক ভাষণে উল্লেখ করেন যে এখান থেকে কলিন ক্লার্ক উল্লেখ করেছেন বিষয়গুলো, এবং পরবর্তীতে এখান থেকে ধারণা নিয়ে কলিন ক্লার্ক তিনি 1930 সালে থ্রি সেক্টর হাইপোথিসিসটা তুলে ধরেন। এই কারণে এটাকে আমরা পিটিস ল, এই থ্রি সেক্টর যে হাইপোথিসিস, এটাকে আমরা পিটিস ল বলতে পারি। এক্ষেত্রে এদের যে ধারণা সেই অনুযায়ী বলা যায় যে সমস্ত অর্থনৈতিক কার্যাবলীগুলো প্রথম এবং দ্বিতীয় স্তর অতিক্রম করে তৃতীয় স্তরে পৌঁছায়। এই হচ্ছে তোমার এই তোমার থ্রি সেক্টর হাইপোথিসিসের মূল কথা বলা চলে। তো যাই হোক, সাম্প্রতিক কালের অর্থনৈতিক ক্রিয়াকলাপের যে শ্রেণী বিভাগ, সেটা আমরা পাঁচটা শ্রেণীতে আমরা ভাগ করেছি। আগে বিষয়গুলো আমরা দেখলাম। আমরা যে কোয়াটারনারি যে ব্যাপারটা রয়েছে, এটাকে আমরা 90 স্তরের কার্যাবলী বলতে পারি, এবং কুইনারি যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, এগুলোকে আমরা অতি 90 স্তরের কার্যাবলী আমরা বলতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে কিন্তু এই কার্যাবলীটা অনেকটাই ভালোভাবে বেড়েছে। সময়ের সাথে সাথে শ্রমিকের সংখ্যা, নিযুক্ত শ্রমিকের সংখ্যা ব্যাপারটা কিন্তু অনেকটাই বেড়েছে। এখানে এক একটা টার্ম দ্বারা কিন্তু এক এক ধরনের অ্যাক্টিভিটিসটাকে বোঝাচ্ছে। এখানে দেখো, এটা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, অর্থাৎ শিল্প কাজগুলো, শিল্প কাজ শিল্প বিপ্লবেই বাড়বে, এটাই স্বাভাবিক। এখানে এটা প্রথম স্তরের ক্রিয়াকলাপ, যেটা সময়ের সাথে সাথে দেখো কমেছে। এখানে অ্যাগ্রো বেসড ইকোনমি ছিল, আস্তে আস্তে ইকোনমি বা প্রাথমিক যে কার্যাবলীগুলো, এটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে নিযুক্ত শ্রমিকের সংখ্যা কমে গেছে। কারণ হতে পারে যে একটা প্রযুক্তি নির্ভর, মানে কৃষি পদ্ধতি বা অন্য যে প্রাথমিক কাজগুলো অনেকটা প্রযুক্তি নির্ভর হয়েছে, যন্ত্রপাতি নির্ভর হয়েছে, সেক্ষেত্রে কায়িক শ্রমটা কম লাগছে বলা চলে। টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস যেটা রয়েছে এই দ্বারা দেখানো হয়েছে। এবং আরেকটা যেটা রয়েছে, এটা টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে এইটা, হ্যাঁ, এইটা হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তো যাই হোক, এটা হচ্ছে তোমার তোমার কুইনারি, এটা হচ্ছে কুইনারিটা হচ্ছে লাস্টেরটা, আর এই দাগ দাগ ডট ডট যেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার কোয়াটারনারি। তো যাই হোক, এগুলো কিন্তু একদম শেষের দিকে এগুলো বিকশিত হয়েছে, কোয়াটারনারি, কুইনারি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ এবং ফলাফল মোটামুটি 1760 থেকে 1840 সালের মধ্যে কিন্তু এই সময়ে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা আধুনিক শিল্পায়নের দিকে গতিপ্রাপ্ত হয়। শিল্প বিপ্লবের সময় আমরা যেটা দেখি আর কি, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। তো এখানে এই শিল্প বিপ্লব কিন্তু পঞ্চদশ ষোড়শ শতাব্দীর বিভিন্ন যে বাণিজ্যিক উন্নয়ন সেটা হয়েছিল, এবং এই সময় পুঁজিবাদের উদ্ভব হয়েছিল, বাষ্প ইঞ্জিনের আবিষ্কার, বিভিন্ন ইস্পাতের ব্যাপক ব্যবহার হয়, অনেক শিল্প শহর কারখানা এগুলো গড়ে ওঠে। এটার জন্য কিন্তু শিল্প বিপ্লবটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা 1760 থেকে ছিল। এখানে অর্থনৈতিক কাজের যে বিবর্তনটা দেখো, খাদ্য সংগ্রহ, তারপরে উদ্ভিদ প্রাণীর গার্হস্থ্যকরণ, তারপর থেকে অর্থনৈতিক কার্যাবলী শুরু বলা চলে। তারপরে রয়েছে কৃষি, পশুপালন, মৎস্য চাষ, এগুলো প্রাথমিক ক্রিয়াকলাপ। তারপরে এটার থেকে শিল্প, দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ। ব্যবসা বাণিজ্য, পরিবহন, এটা তৃতীয় স্তরের বা সার্ভিস সেক্টরের ক্রিয়াকলাপ।
নব্য পরিষেবা যেটা হচ্ছে তোমার কোয়াটারনারি অ্যাক্টিভিটিস, এবং রয়েছে কুইনারি যেটা অতি নব্য পরিষেবা। তো আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিস এর বিভিন্ন টাইপ গুলো আমরা জানলাম। এবারে আমাদের ডেভেলপড কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে কিছু কিছু তথ্য আমাদের জেনে রাখো, যেহেতু সিলেবাসে এইভাবে বিষয়টা রয়েছে। এখানে জানো যে উন্নত দেশের, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র দেশগুলোর ক্ষেত্রে, উন্নত দেশগুলোর ক্ষেত্রে 1.31% জনসংখ্যা, এবং উন্নয়নশীল দেশের মধ্যে 41.49% জনসংখ্যা কিন্তু প্রাথমিক স্তরের কার্যাবলীর সাথে যুক্ত রয়েছে। ঠিক আছে, উন্নত দেশের 1.31% এবং উন্নয়নশীল দেশের 41.49% কিন্তু এই প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত রয়েছে। 2018-19 সালের যে ডেটা, সেই অনুযায়ী আমরা বলতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের ক্ষেত্রে মোট যে ন্যাশনাল ইনকাম তার 0.9%, এবং ভারতের মতো উন্নয়নশীল দেশের মোট যে ন্যাশনাল ইনকাম তার 17.32% প্রাথমিক স্তরে ক্রিয়াকলাপ থেকে কিন্তু অর্জিত হয়। এবারে আমরা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে, যেমন ভারতের ক্ষেত্রে 26.18% জনসংখ্যা, এবং উন্নত দেশের ক্ষেত্রে 19.71% জনসংখ্যা তোমার এই স্তরের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে, দ্বিতীয় স্তরের কার্যকলাপের সঙ্গে কিন্তু যুক্ত থাকে। 18-19 সালের তথ্য অনুযায়ী বলা যেতে পারে মোট জাতীয় আয়ের তোমার 18.2% উন্নত দেশের ক্ষেত্রে উন্নত দেশ থেকে আসে, এবং উন্নয়নশীল দেশের ক্ষেত্রে জাতীয় আয়ের 29.6% কিন্তু এই দ্বিতীয় শ্রেণীর ক্রিয়াকলাপ থেকে আসে, উন্নয়নশীল দেশের যে টোটাল যে ন্যাশনাল ইনকাম। তো এবারে যাই হোক, এই বিষয়গুলো আমরা দেখে নিলাম। এবারে আমরা কিছু বিভিন্ন কালারের ওয়ার্কার গুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমত রেড কালার ওয়ার্কার, প্রাথমিক স্তরের কাজগুলোকে আমরা রেড কালার ওয়ার্কার বা লাল পোশাকের শ্রমিক বলা হয়, কারণ এইগুলোকে আমরা বলি যে কোনটাকে রেড কলার, কোনটাকে লাল, নীল, গোলাপি, সাদা, সোনালী, এরকম পাঁচটা যে প্রাইমারি ইকোনমি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি, এই পাঁচটাকে কিন্তু পর্যায়ক্রমে তোমার লাল, নীল, গোলাপি, সাদা, সোনালী এরকম ওয়ার্কার বলি। কিন্তু অনেক সময় আমরা কারণগুলো জানি না, কোনটাকে কেন এই ওয়ার্কার এই কালারটা দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে রেড কালার ওয়ার্কার কেন বলে, কারণ এদের সবসময় কিন্তু বাড়ির বাইরে রোদে জলে কাজ করতে হয়, কায়িক পরিশ্রম করতে হয়। বলা যেতে তোমার খুবই পরিশ্রম করতে হয় বলে এরকম একটা কাজ। তো এটাকেই রেড কালার ওয়ার্কার বলা হয়, প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো ব্লু কালার ওয়ার্কারটা, এই যে ওয়ার্কার, এই শব্দটা কিন্তু প্রথম 1924 সালে ব্যবহৃত হয়েছিল সাধারণত সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বা যেগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এবং কনস্ট্রাকশনাল ইন্ডাস্ট্রি, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ব্লু কালার ওয়ার্কার বলা হয়, যেমন কারখানা শিল্পের শ্রমিক যারা রয়েছেন। এবারে আমরা একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কলার ওয়ার্কার। ব্ল্যাক কালার ওয়ার্কার যেটা রয়েছে, এটা মূলত কয়লা, খনিজ তেল উত্তোলনের কাজে মূলত কয়লা কালো, এবং বা খনিজ সম্পদগুলো মূলত প্রাথমিকভাবে কালো কালার হয়ে থাকে। তো তার জন্যই ব্ল্যাক কালার ওয়ার্কার বলা হয়। কিছু ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় যারা কালোবাজারি কার্যকলাপ করে, কালোবাজারি কার্যকলাপ যারা করেন, 2 নম্বরই ব্যবসা যারা করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাইপের বলা যেতে পারে। এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি পিঙ্ক কলার ওয়ার্কার। পিঙ্ক কলার ওয়ার্কারটা শব্দটা প্রথম 1990-এর দশকের শেষের দিকে লেখক এবং সামাজিক সমালোচক লুইস হোপ তার দ্বারা জনপ্রিয় হয়ে ওঠে বিষয়টা। মূলত টার্সিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই কালার ওয়ার্কার ইউজ করা হয়, যেমন নার্স, তারপরে আরো এলিমেন্টারি স্কুল টিচার, এই যে পরিষেবামূলক কাজকর্মের সাথে যুক্ত যারা আর কি, তাদের ক্ষেত্রে এই গোলাপি কলার ওয়ার্কার ইউজ করা হয়। তারপরে যেটা রয়েছে দেখো হোয়াইট কলার ওয়ার্কার। এটা মূলত তথ্যভিত্তিক যে ক্রিয়াকলাপ গুলো হয়, এই শব্দটা হোয়াইট কলার ওয়ার্কার শব্দটা প্রথম ব্যবহার করেছিল 1930 সালে আপটন সিনক্লেয়ার। হ্যাঁ, এইগুলো তো আমরা জানি না যে হোয়াইট কালার ওয়ার্কার প্রথম কে ইউজ করেছিল, কেন বলা হয়, কি কারণে বলা হয়, এইগুলোই, তার জন্য এই বিষয়টাকে আমি হাইলাইট করছি বেশি। আরো তো বিভিন্ন তথ্য তোমরা বইতে পেয়ে যাবে। তো যাই হোক, উচ্চ মেধা সম্পন্ন কোয়াটারনারি কাজের সাথে যুক্ত মানুষদের কিন্তু হোয়াইট কালার ওয়ার্কার বলা হয়। এখানে বিভিন্ন আইটি সেক্টরে নিযুক্ত কর্মী এবং রিমোট সেন্সিং, অনেক সময় প্রশ্ন আসে, রিমোট সেন্সিং জিআইএস এর মধ্যে যারা কর্মীরা থাকেন তারা কিন্তু এই চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত, আর জিআইএস এর কাজ। এবং বিভিন্ন আইটি সেক্টরে যে তথ্যভিত্তিক কাজগুলো হয়, ইনফরমেশন টেকনোলজি যে কাজগুলো হয়, আইটি সেক্টরের কাজগুলো হয়, ইনফরমেশন বেসড যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো হয়, সমস্ত কিছুই কিন্তু এই কোয়ার্টার যে সমস্ত কর্মী তাদের
তোমার এই কলারের ওয়ার্কার বলছি আমরা। তারপরে দেখো, তার হচ্ছে কলার সোনালী পোশাকের শ্রমিক, অর্থাৎ আমরা কুইনারি অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদেরকে আমরা গোল্ড কলার ওয়ার্কার বলি। রবার্ট আল কেলে তার রচিত দ্য গোল্ড কলার ওয়ার্কার বইতে তিনি গোল্ড কলার ওয়ার্কার শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন 1985-এ। এই নবগঠিত শব্দগুচ্ছ সেই সমস্ত তরুণ এবং কম বেতনভুক্ত কর্মীদের নির্দেশিত করে যারা শ্রম ব্যয় করে আকর্ষণীয় সমৃদ্ধি লাভের ক্রিয়াকলাপে মগ্ন থাকে। অতি উচ্চ শিক্ষিত ব্যক্তি কিংবা সমাজে কর্মস্থানে যারা সম্মানীয় ব্যক্তিগণ তারা কিন্তু এই টাইপের মধ্যে রয়েছে, অর্থাৎ এই পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের মধ্যে বিভিন্ন বিশেষজ্ঞ যারা রয়েছেন, সিদ্ধান্ত গ্রহণকারী যারা রয়েছেন, ডিসিশন মেকার, বিভিন্ন যে তোমার বিশেষজ্ঞ যারা রয়েছেন, পরামর্শদাতা যারা রয়েছেন, তারা কিন্তু এই টাইপের, বা বিভিন্ন আইন বিশেষজ্ঞ যারা রয়েছেন, এগুলো কিন্তু এই টাইপের কর্মীরা বলা চলে। আরো কিছু বিষয় আমরা জেনে রাখি, এখানে হলুদ কলার ওয়ার্কার অর্থাৎ হলুদ পোশাকের কর্মী মূলত সৃজনশীল কাজের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা, অর্থাৎ তারা ব্লু কলার এবং হোয়াইট কলার কাজ করার পাশাপাশি চার দেওয়ালের বাইরে বেরিয়ে যারা সৃজনাত্মক কাজগুলো করে থাকে, সৃজনশীল কাজগুলো করে থাকে, তাদেরকে আমরা ইয়েলো কালার ওয়ার্কার বলে থাকি। যেমন ধরো ফটোগ্রাফার, যারা ফটোগ্রাফারের কাজগুলো যারা করে থাকে, ফিল্ম মেকার, বিভিন্ন চলচ্চিত্র যারা প্রস্তুত করে থাকে, বিভিন্ন যে ডিরেক্টর এডিটর গুলো হয় সিনেমার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমরা ইয়েলো কালার ওয়ার্কার বলতে পারি। গ্রিন কলার ওয়ার্কার, গ্রিন কলার অর্থাৎ সবুজ পোশাকের শ্রমিক, মূলত যারা প্রাকৃতিক উপাদানগুলোকে অর্থাৎ সৌরশক্তি, জলবায়ু ইত্যাদি গুলোকে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহার উপযোগী করে তোলে, অর্থাৎ যেগুলো আমরা নন কনভেনশনাল যে সোর্স যেগুলো রয়েছে আর কি, মূলত প্রাকৃতিক সম্পদগুলোকে যারা ব্যবহার উপযোগী করে তোলার চেষ্টা করে সেই সমস্ত শ্রমিকগুলোকে আমরা কিন্তু বলতে পারি। যেমন যারা ধরো সোলার প্যানেল থেকে সৌরশক্তি বা সৌর বিদ্যুৎ নির্মাণে যারা কাজ করে থাকেন, তারপরে গ্রিন পিস বা সবুজ শান্তি রক্ষার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এই সমস্ত যে সংগঠনগুলো রয়েছে, গ্রিন পিস, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এই সমস্ত যে রয়েছে, গ্রিন বেঞ্চ, এগুলো যারা রয়েছে, এগুলোতে যে কর্মরত শ্রমিকগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ওয়ার্কার আমরা বলতে পারি। তারপরে দেখো রয়েছে অরেঞ্জ কালার ওয়ার্কার। অরেঞ্জ কালার ওয়ার্কার যখন নগরবাসী কর্তৃক ধৃত কারাবাসী শ্রমিক অর্থাৎ প্রিজন যে লেবার, তাদের ক্ষেত্রে কমলা রঙের পোশাক পরে সকলে মিলেমিশে কাজ করার জন্য তাদেরকে যারা কারাবাসী শ্রমিক আর কি, তাদের ক্ষেত্রে এরকম নামকরণ করা হয়েছে অরেঞ্জ কালার ওয়ার্কার। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছ দেখো, গ্রে কালার ওয়ার্কার অর্থাৎ ধূসর পোশাকের কর্মী। এটা মূলত অবসরপ্রাপ্ত শ্রমিকরা কিন্তু গ্রে কলার ওয়ার্কার নামে পরিচিত, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিগুলো কোনো কাজ থেকে রিটায়ারমেন্টের পর পুনরায় কোনো কাজে নিযুক্ত হয় তাদেরকে আমরা গ্রে কলার, অবসরের পর যে কাজগুলো করে থাকে, যেমন ফ্রি ফাইটার, ফায়ার ফাইটার অর্থাৎ তোমার মানে ফায়ার ফাইটারে যারা কাজ করে থাকে, বিভিন্ন পুলিশ অফিসার্সের বা হেলথ কেয়ার প্রফেশনাল, সিকিউরিটি গার্ডের যে কাজগুলো থাকে, কোনো একটা চাকরিতে ধরো সে হয়তো নেভিতে চাকরি করতো, বা সে হয়তো তোমার অন্য কোনো চাকরি করতো, আর্মির চাকরি করতো, দেখা গেল যে রিটায়ারমেন্ট হয়ে গেছে, পরবর্তী ক্ষেত্রে সে অন্য কোনো চাকরি নিয়েছে অবসরকালীন পরবর্তী ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদেরকে আমরা গ্রে কলার ওয়ার্কার হিসাবে চিহ্নিতকরণ করব। তারপরে যেটা রয়েছে দেখো, স্কারলেট কলার ওয়ার্কার। স্কারলেট কলার ওয়ার্কার যারা পর্নোগ্রাফি শিল্পকর্মের সাথে যুক্ত কর্মী, তাদের ক্ষেত্রে এই কলার ওয়ার্কার বলা হয় স্কারলেট কলার ওয়ার্কার। এই কর্মের প্রতি মহিলাদের আকর্ষণ বেশি লক্ষ্য করা যায়। তো যাই হোক, এই ব্যাপারগুলো রয়েছে। তারপরে যেটা রয়েছে ওপেন কলার ওয়ার্কার। ওপেন কলার ওয়ার্কারের ক্ষেত্রে প্রধানত ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে যে কাজগুলো হয়, মেইনলি যে ওয়ার্ক ফ্রম হোম যেগুলো যে কাজগুলো হয় আর কি, ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপের মাধ্যমে যে কাজগুলো হয়, সেই কাজগুলো যে কর্মীরা, তাদেরকে আমরা ওপেন কলার ওয়ার্কার বা মুক্ত পোশাকের কর্মী বলে থাকি। তারপরে নো কলার ওয়ার্কার অর্থাৎ কোনো রংবিহীন কর্মী, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেও যারা ধরো কোনো কাজ থেকে বেকার বিচ্যুত রয়েছেন, অর্থাৎ যারা শিক্ষিত বেকার, অর্থাৎ পড়াশোনা করেছে অর্থাৎ চাকরি বাকরি পায়নি, সেক্ষেত্রে বা কোনো কাজের সাথে বর্তমানে যুক্ত না, সেক্ষেত্রে এটাকে আমরা নো কলার ওয়ার্কার বলতে পারি। বর্তমানে ভারত আমেরিকাতে এটি একটু উদীয়মান প্রমোচ্চ প্রসারিত শ্রেণী রূপে আত্মপ্রকাশ করেছে, অর্থাৎ বর্তমানে দেখা যাচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেও তোমার হয়তো সেরকম জব তারা পাচ্ছে না, তো তার জন্য কিন্তু ভারতের ক্ষেত্রে এটা একটা উদীয়মান বা সানরাইজ একটা শ্রেণী বলা যেতে পারে। নো কলার ওয়ার্কারটা ধীরে ধীরে বাড়ছে ভারতের ক্ষেত্রে।
যাই হোক, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে অবশ্যই একটা খারাপ লক্ষণ বা এটা বলা চলে। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা বিষয়গুলো আলোচনা করলাম। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, বিভিন্ন সেক্স পিরামিড, ওটা নারী পুরুষের যে অনুপাত, যেটাকে আমরা লিঙ্গ অনুপাত বলছি, বিভিন্ন যে ডিপেন্ডেন্সি রেশিও ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। তারপরে অপটিমাম পপুলেশন, ওভার পপুলেশন, আন্ডার পপুলেশন, তারপরে তোমার যে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এবং লাস্টে আমরা তোমার অকুপেশনাল যে কম্পোজিশনটা রয়েছে ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে কেমন ব্যাপারটা আসে, কোন খাতে কেমন আসে, এই বিষয়গুলো আমরা তথ্য জানার চেষ্টা করেছি। মূলত এই অকুপেশনাল যে ব্যাপারটা, এখানে বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটিস তো আমরা পড়বই, ইকোনমিক জিওগ্রাফিতে আমরা পড়ব, এই যে 5টা যে ভাগ রয়েছে, সেক্টর রয়েছে, এগুলো সম্পর্কে আমরা তখন বিস্তারিত জানবো। তো আজকে আমরা অল্প কিছু বিষয়গুলো আমরা জানলাম, তো এই বিষয়গুলো তোমরা পড়াশোনা করো। তো আজকের ক্লাসে যারা প্রথম থেকে লাস্ট অব্দি ছিলে, তোমরা সবাই বিষয়গুলো বুঝতে পেরেছো কিনা, তোমাদের ভালো লেগেছে কিনা একটু জানাবে, তাহলে সুবিধা হয়। স্যার বোঝা গেছে। বোঝা গেছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো যাই হোক, অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে, তাই আর আমি সময় না বাড়িয়ে আমি তাহলে অনলাইন ক্লাস শেষ করছি। পরবর্তীতে এই ক্লাস রিলেটেড কোনো বিষয় যদি তোমাদের কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই ডাউট ক্লিয়ারের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই জানাবে বা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে তাহলে শুভরাত্রি জানিয়ে আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি।